আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে বড় সড় রদবদল এবং সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং সেই রদবদলটা আজকেই হতে পারে তেমন একটা খবর উঠে আসছে। ক্যাবিনেট রিশাফেল হওয়ার ঠিক আগে সকালবেলা নরেন্দ্র মোদী নিজের বাসভবনে 20 জন এমপি কে ডেকেছিলেন, যা শোনা যাচ্ছে 20 জন এমপি নতুন ভাবে কিন্তু ক্যাবিনেটে যুক্ত হতে চলেছেন। তার সঙ্গে আপনাদেরকে জানাই যে সিসিএস এর সম্পূর্ণ রদবদল হতে পারে। সিসিএস বলতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বদলটা হতে পারে, গৃহমন্ত্রী অমিত শাহ সিসিএস এ আছেন, তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এই চারজনকে নিয়ে সিসিএস তৈরি হয়। যে কোনো সরকারের আমলেই থাকে সিসিএস, এবং সেই সিসিএস সম্পূর্ণ বদলে দিতে চাইছেন নরেন্দ্র মোদী এখন এই মুহূর্তে। তেমনই কিন্তু খবরটা উঠে আসছে। আপনারা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা পেতে পারেন, যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট থেকে একদম সরাসরি সরে যেতে পারেন অমিত শাহ, তার একদম সরাসরি বদল হয়ে যেতে পারে, অন্য কোনো ক্যাবিনেট তাকে দেওয়া হতে পারে সেই খবরটা। তার সঙ্গে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে সরানোর চেষ্টা চলছে, কিন্তু তিনি কোনো মতেই সরতে চাইছেন না। তার কারণ তিনি বক্তব্যটা হচ্ছে যে আমি যে জায়গায় আছি এই মুহূর্তে কোনো মতেই আমাকে আর তার থেকে সরানো যাবে না, আমি সরতে রাজি নয়। তার সঙ্গে আরএসএস এর একটা ব্যাকআপ রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হতে পারে এনএসএ বলতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি, যেটা তার একদম চিফ হিসাবে গত 12 বছর ধরে অজিত ডোভাল রয়েছেন, কিন্তু বর্তমানে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। সম্পূর্ণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, কোন কোন মন্ত্রণালয় কে কে আসতে পারেন আপনাদেরকে জানাবো। রাঘব চাড্ডা থেকে শুরু করে এনসিপিআই এর কারা কারা মন্ত্রী হতে পারেন, বিভিন্ন খবর উঠে আসছে, যা যা আসছে আপনাদের সামনে রাখবো। এবং সেই খবরটা আজকেই হতে পারে, আজকে শেষ রাতে গিয়েও হয়তো একদম আমরা দেখতে পাই যে সরাসরি রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন এই মন্ত্রীরা, যারা নতুন ভাবে নিয়োগ হবেন, এবং সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি, এবং সেটা আজকেই হতে পারে। আপনাদের সমস্তটা জানাবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। আপনাদেরকে জানাই গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা, যে সিসিএস এর যদি বদল হয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেই যে গুরুত্বপূর্ণ জায়গাটা, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, গৃহমন্ত্রী অমিত শাহ রয়েছেন, তাদের বদলটা হবে কিনা আমরা জানি না। তবে অমিত শাহের বদল নিয়ে বহুদিন ধরে কিন্তু চর্চা চলছে, এবং অমিত শাহের বদল নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আরএসএস এবং বিজেপির মধ্যে দ্বৈরথ তৈরি হয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত সেই বদলটা করতে চাইবে কিনা মোদী সরকার। উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগেই একটা অবশ্যই বড় সড়ো ধাক্কা খাবে তাহলে, তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি অমিত শাহকে নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, এবং মোদী সরকারের যেটা একদম আমরা সামগ্রিক যে ট্র্যাক রেকর্ড সেটা যদি দেখি, তাহলে মোদী সরকারের ইস্তফা হয় না, মোদী সরকারের ভুল স্বীকার হয় না, এবং সেই জায়গা থেকে অমিত শাহকে এই মুহূর্তে সরানোটা তারা মনে করবে কিনা সমীচীন আমরা জানি না। তবে নরেন্দ্র মোদী তার পক্ষ থেকে যেটা বক্তব্য রাখা হচ্ছে, যে সম্পূর্ণ ক্যাবিনেটের যে সিসিএস, যেটা একদম মুখ্যমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর একদম আপৎকালীন যারা মন্ত্রী থাকেন, যারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাজ্যে না থাকেন বা দেশে না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যারা সম্পূর্ণ বিষয়টাকে সামাল দেন তারা হচ্ছেন সিসিএস এ থাকেন। এবং আপনারা দেখে হচ্ছেন নিশ্চয়ই যে যখন সংসদ চলে, অমিত শাহ এবং রাজনাথ সিং পাশাপাশি বসে থাকেন, এবং তারা সরাসরি সম্পূর্ণ সংসদে কিন্তু প্রধানমন্ত্রীর হয়ে ব্যাটিং করেন। তো সেই সিসিএস টাকে সম্পূর্ণ গুজরাটের মতন বদল করে দেওয়া হতে পারে। অবশ্যই গুজরাটের মুখ্যমন্ত্রীও বদল হয়েছিল, কিন্তু সেটা তো আর হবে না, নরেন্দ্র মোদী তো নিজে ছাড়বেন না। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে যেটা চর্চার কেন্দ্রবিন্দুতে, যে অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কি চেঞ্জ হতে পারে, এই প্রশ্নগুলো উঠছে। এবং তার সঙ্গে শিবরাজ সিং চৌহান যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছিল, যেমন সূত্রের খবর উঠে আসছে, শিবরাজ সিং চৌহান কোনো মন্ত্রেই তিনি তার কৃষি দপ্তর যেটা সেটা ছাড়তে চাইছেন না। কিন্তু অবশ্যই হরিয়ানা থেকে যখন শিবরাজ সিং চৌহানকে তুলে আনা হয়েছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে, হরিয়ানাতে আমরা দেখতে পেয়েছিলাম শিবরাজ সিং চৌহানের মুখ দেখেই ভোট হয়ে
হয়েছিল এবং সেখানে বিধানসভা ভোটটা জিতিয়েও ছিলেন তিনি, কিন্তু তার পরবর্তীতে তাকে তার পদ ছেড়ে চলে আসতে হয় এবং তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তো সেইখানেই কিন্তু এই মুহূর্তে শিবরাজ সিং চৌহান কোনো মতেই তার কৃষি দপ্তর ছাড়তে চাইছেন না। কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাই যে এনডিএ এর যে এক্সটেন্ডেড এনডিএ দ্বারা নতুন ভাবে এনডিএ তে সামিল হয়েছেন রাঘব চাড্ডা, তার মধ্যে অন্যতম, তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হতে পারে এবং অনেককেই দেওয়া হতে পারে। তার মধ্যে একদম আমরা চিরাগ পাসওয়ানকে দেখেছি আজকে সকালবেলা বৈঠক করতে, অনেককেই দেখেছি। তো সেই ক্ষেত্রে রাঘব চাড্ডা অন্যতম একজন মুখ হয়ে উঠছেন নতুন, তাকে কিন্তু ইনফরমেশন অ্যাফেয়ার্স সেই জায়গাটা দেওয়া হতে পারে। তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যেটা প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে, তিনি তো পার্ট টাইম আপাতত একটা জায়গা দখল করেছেন, একদম ধর্মেন্দ্র প্রধান সরে গেলেন এবং তারপরে কে হবেন, প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে। কিন্তু সেইখানে প্রশ্ন উঠছে বারংবার যে বিলকিস বানুর সময় তিনি যে বক্তব্য রেখেছিলেন এবং একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী দরকার, সেই জায়গাটা নিয়ে বারংবার বিরোধীরা প্রশ্ন তুলছে। তো নতুন কাউকে আনা হতে পারে, সেই ক্ষেত্রে নাম যেটা উঠে আসছে নন্দন নীলকানি একজন কর্পোরেট মুখ এবং তিনি অত্যন্ত পরিচিত মুখ কিন্তু যারা কর্পোরেট ওয়ার্ল্ডে থাকেন তাদের কাছে, এবং অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে আসা হতে পারে ভারতবর্ষের শিক্ষা মন্ত্রণালয়, যে আমরা কর্পোরেট ব্যক্তিদেরও কিন্তু নিয়ে আসছি, যা ঠিক যেমন ভাবে এস জয়শঙ্করকে নিয়ে আসা হয়েছিল বিদেশ মন্ত্রণালয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এনএসএ যেটা অজিত ডোভাল যেটা মাথায় রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি, সেই ক্ষেত্রেও কিন্তু অজিত ডোভালকে চেঞ্জ করা হতে পারে। সম্পূর্ণটাই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ জায়গাটা জানেন যে এই মোদী ক্যাবিনেটের যে মন্ত্রিমণ্ডলের বিস্তার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু এটাকে নিয়ে যত লম্বা একটা ডিসকাশন চলছে, যত লম্বা একটা প্যানেল চলছে বিভিন্ন গদি মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, সেটা কিন্তু এই মুহূর্তে একটা জিনিসকে অন্তত নির্দেশ করছে যে আগে যখন মোদী ক্যাবিনেটের বিস্তার হতো, আগে যখন বিজেপির মধ্যে ক্যাবিনেট মিটিং হতো বা ক্যাবিনেটের বিস্তার হতো, মন্ত্রিমণ্ডলের বিস্তার এমন কিছু বিষয়টা নয়, সেটাকে নিয়ে এত চর্চা করারও কিছু নেই। কিন্তু এখন এটাকে নিয়ে চর্চা হচ্ছে, তার মানে কিন্তু মোদী সরকার কোথাও গিয়ে বুঝতে পারছে যে যাদেরকে আগে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে খুব একটা এই মুহূর্তে আর চলাটা যাবে না, এবং তাদের যে প্রতিচ্ছবি সেটাও মানুষের মাঝখানে কিন্তু বিভিন্ন সূত্র ধরে একটা খারাপ প্রতিচ্ছবি দেখা দিয়েছে। এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তাকে তো ইতিমধ্যেই ক্যাশিয়ার হিসেবে রেখে দেওয়া হয়েছে সংগঠনে। তো সেই ক্ষেত্রে তার একটা পদ ফাঁকা রয়েছে এবং সেখানেই কিন্তু অনেকে বলছেন যে গৃহমন্ত্রী অমিত শাহ তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে। আমরা জানি না শেষ পর্যন্ত গৃহমন্ত্রীকে ছাড়বেন কিনা নরেন্দ্র মোদী, তার পদ থেকে সরাবেন কিনা। অনেকেই আবার আরেকটা কথা বলছেন, যেটা দেবেন্দ্র ফডনবিসকে একদম তুলে আনা হতে পারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং পার্লামেন্টারি বোর্ডে যেমন ঢোকানো হতে পারে, ঠিক তেমন ভাবেই কিন্তু তাকে একদম সরাসরি পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার সেই পদেও আনা হতে পারে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে আসা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এবং তার সঙ্গে যেটা তারা করতে পারেন যে দেবেন্দ্র ফডনবিস যে ছেড়ে চলে আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ, তারা সেই ক্ষেত্রে কে বসবেন, একনাথ শিন্ডে। এবং একনাথ শিন্ডে ইতিমধ্যেই যে অপারেশন লোটাসে একটা তার অংশীদারিত্ব রেখেছেন, 6 জন এমপি কে সরাসরি তিনি ভাঙিয়ে নিয়ে এসেছেন এবং সম্পূর্ণ মহারাষ্ট্রের ভোটটাকে কন্ট্রোল করেছেন যেভাবে, সেটা কিন্তু তাকে একটা প্রাইজ হিসেবে আবারও একনাথ শিন্ডেকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়া হতে পারে। একনাথ শিন্ডেই আগে ছিলেন, একদম আমরা দেখতে পেয়েছিলাম উদ্ধব ঠাকরে সরে গেলেন এবং একনাথ শিন্ডে সম্পূর্ণ দল ভাঙিয়ে নিয়ে এসে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন বিজেপির সঙ্গে জোট করে। তো তার পরবর্তীতে দেবেন্দ্র ফডনবিসকে করা হলো এবং একনাথ শিন্ডে থাকলেন উপমুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ারও ছিলেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু অজিত পাওয়ারের মৃত্যুর পরবর্তী সময় এই মুহূর্তে একনাথ শিন্ডে রয়েছেন উপমুখ্যমন্ত্রী। তো তাকে মুখ্যমন্ত্রী করে দেবেন্দ্র ফডনবিসকে তুলে আনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তবে যাই হোক না কেন, আজকেই যা হওয়ার হবে, কারণ 28 তারিখ নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন উজবেকিস্তান সফরে এবং উজবেকিস্তান সফর ফিরে আসবেন তিনি 1 তারিখ 1 সেপ্টেম্বর। তো তার পরবর্তীতে হবে, না হলে 28 তারিখের আগেই 27 তারিখ দরকার হলে মধ্যরাতে পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই মন্ত্রিমণ্ডলের বিস্তার হতে পারে। তবে একটা জায়গা একদম পরিষ্কারভাবে যেটা উঠে আসছে, সেটা কিন্তু একদম স্পষ্ট যে নরেন্দ্র মোদী সরকার তারা কিন্তু এই মুহূর্তে খুব একটা স্বচ্ছন্দ নয়। তারা আগে তাদের সাংগঠনিক রদবদল করলো, যেখানে আমরা দেখলাম অমিত মালভিয়া
একদম আইটি সেল প্রধান ছিলেন যিনি, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সেই ক্ষেত্রে খুব নতুন যে কিছু নাম এলো তেমন কিন্তু নয়, একদম পুরনো নাম, তাদেরকে দিয়েই কোনো মতে ম্যানেজ করতে হলো, একটা নতুন টিম তৈরি করতে হলো। এবং উত্তরপ্রদেশের ভোটের আগে যেমন সাংগঠনিকভাবে বিজেপি রেডি হতে চাইছে, ঠিক তেমন ভাবেই একদম সরাসরি প্রাতিষ্ঠানিকভাবে ইনস্টিটিউশনালিও কিন্তু একদম সরাসরি সরকার একটা বড়সড় রদবদলের ছবি আমরা দেখতে পারি। এবং সেই খবরটাই উঠে আসছে, নতুন নতুন এমপিরাও কিন্তু যুক্ত হতে পারেন। এবং এনসিপিআই সেখান থেকে মন্ত্রীদের যে যুক্ত হওয়ার কথা ছিল, এমপিদের যুক্ত হওয়ার কথা ছিল মন্ত্রিসভায়, সেটা কিন্তু আপাতত সেই রিস্কটা নিতে চাইছে না মোদী সরকার। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে একদম সরকারের পক্ষ থেকে স্পিকার ওম বিড়লা এবং ইনস্টিটিউশনালি সুপ্রিম কোর্ট তাদেরকে সবাইকে নোটিশ পাঠিয়েছে। তাই তাদের শেষ পর্যন্ত সদস্য পদ থাকবে কিনা এটাই যখন সন্দেহে থাকছে, তখন তাদেরকে কিন্তু সরাসরি একদম মন্ত্রিসভা দেওয়ার মতন রিস্কটা এই মুহূর্তে মোদী সরকার নাও নিতে পারে, তেমনই খবর উঠে আসছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কেমন করে। বাংলায় কি আবার বিধানসভা নির্বাচন হবে? মানে বঙ্গ বিধানসভার মধ্যবর্তী নির্বাচন হবে? আমি কিন্তু কোনো উপনির্বাচনের কথা বলছি না, আমি বিধানসভার সাধারণ নির্বাচনের কথা বলছি। অর্থাৎ 2026 সালে যেভাবে পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি আসনে বিধানসভা নির্বাচন হয়েছিল, ঠিক সেই রকম ভাবে কি মানে আগামী 5 বছরের মধ্যে বা হতে পারে আগামী 1-1.5 বছরের মধ্যে বাংলায় কি আবারও সেই রকম ভাবে 294টি বিধানসভা কেন্দ্রের সবগুলোতে একসঙ্গে বিধানসভার সাধারণ নির্বাচন হবে? এমনটা কি হওয়া সম্ভব? আপনাদের কারোর চোখ কপালে উঠে যেতে পারে যে হঠাৎ করে আপনি কেন এই ধরনের কথা বলছেন। বিধানসভা নির্বাচন মাত্র কয়েক মাস হলো হয়ে গেছে, সেখানে আবারও বিধানসভা নির্বাচন, এরকম কোনো প্রভিশন কি আছে আমাদের দেশের সংবিধানে? বা এরকম কোনো কথা আছে বা অতীতে কি এরকম হয়েছে? এরকম কোনো প্রভিশন আমাদের দেশের সংবিধানে নেই। এইরকম কোনো অন্য কোনো রাজ্যে এর আগে হয়েছে এমন কোনো উদাহরণও নেই, বা এমনটা করবে বা এমনটা হবে এরকম কোনো নির্দেশও কিন্তু কোনো জায়গা থেকে আসেনি, না নির্বাচন কমিশন থেকে এসেছে, না সুপ্রিম কোর্ট থেকে এসেছে। কিন্তু তাহলে এত বড় কথা এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও শোতে প্রসেনজিৎ সরাসরি নামে একটা সিরিয়াস আলোচনার মধ্যে কেন তুলে আনলাম? হ্যাঁ, তার লজিক্যাল কারণ আছে। কারণটা কি? কারণটা হলো সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় সাম্প্রতিক কালে আপনারা সবাই জেনে গেছেন, অলরেডি নিউজে দেখে নিয়েছেন, যে যে তথ্য সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হয়েছে তাতে ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ওই যে আপনার ট্রাইব্যুনালে পেন্ডিং মামলাগুলো মানে আপিলগুলো, সেগুলোর কতটা এখনো পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ ঝুলে থাকা ভোটারদের মধ্যে কতজনের আপিলের ভিত্তিতে ট্রাইব্যুনাল রায় দিয়েছে, কতজন ভোটাধিকার ফিরে পেয়েছেন, আর কতজনের ভোটাধিকার মানে আপিলটা রিজেক্টেড হয়ে গেছে, তার একটা তথ্য সুপ্রিম কোর্ট হয়ে আমাদের সামনে চলে এসেছে। শুধুমাত্র ছোট্ট তথ্যটা নিয়েই আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা করব। সেই তথ্যে বলা হয়েছে যে এখনো পর্যন্ত নাকি 82,782টি আপিলের নিষ্পত্তি ট্রাইব্যুনাল গুলো করেছে। তার মধ্যে মানে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে নাকি 75,443টি ক্ষেত্রে নামগুলো পুনরায় ভোটার তালিকায় ফিরে এসেছে, সফলভাবে ফিরে এসেছে। অর্থাৎ এদের সম্বন্ধে যে অভিযোগ ছিল বা এদের সম্বন্ধে যে সন্দেহ ছিল সেটা দূর হয়ে গেছে। এরা অরিজিনাল ভোটার, এদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছিল, পরিষ্কার বলা যেতে পারে অন্যায়ভাবে। সেই নামগুলো আবার ভোটার তালিকায় ফিরে এসেছে। তাহলে 82 মানে প্রায় 83,000-এর মধ্যে 75,500-ই ফিরে এসেছে। বাদ গেছে এখনো পর্যন্ত কত? মাত্র 7,339টি নাম। এবার বলা হচ্ছে যে এই না মানে ভোটার তালিকায় আবার ফিরে এসেছে এই রকম সংখ্যা মানে পার্সেন্টেজ নাকি 91%। এবার বলুন, এখনো পর্যন্ত যে লক্ষ লক্ষ নাম বাকি রয়ে গেছে,
যাদের অ্যাডজুডিকেশন এখনো পর্যন্ত হয়নি। ট্রাইব্যুনাল কাজ করছে, কিন্তু লম্বা সময় লাগতে পারে, যদিও সুপ্রিম কোর্ট খুব দ্রুত এই কাজটা কমপ্লিট হোক এটা চাইছে। এবার ধরে নিন আগামী 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে এই সবগুলো নিষ্পত্তি হলো, এবং আমরা ধরে নিলাম যে এই রেটেই 91% বা 92% বা 89% এইরকম মানে হিসেবেই ধরুন নিষ্পত্তি হলো, এবং আলটিমেটলি দেখা গেল যতটি আপিল ট্রাইব্যুনালে গেছে তার মধ্যে অ্যারাউন্ড 90% ভুল হিসেবে প্রমাণিত হয়েছে। মানে তাদের দাবি সঠিক, এবং নির্বাচন কমিশনের যে তাদেরকে ডাউট করা, সেই ডাউট করাটাই ভুল ছিল, বা অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছিল। এই চিত্র যদি সামনে আসে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে বাংলায় বিধানসভার আবারও নির্বাচন করার দাবি কি উঠতে পারে না? তাহলে কি এই কথা বলাটা লজিক্যাল হবে না যে এই মানুষগুলোকে, মানে এই বৈধ ভোটারদেরকে অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে আউট করে যে নির্বাচনটা করা হয়েছিল, সেই নির্বাচনে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেনি? একটা কারণ হলো যে এই নামগুলো বাদ মানে আবার ফিরে আসার কারণে এখন দেখা যাচ্ছে যে অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে জয় পরাজয়ের যা মার্জিন আর ওই ফিরে আসা ভোটারের যা সংখ্যা, তার মধ্যে তুলনা করলে ফিরে আসা ভোটারের সংখ্যাটা বেশি। তার মানে এরা যদি ভোট দিত তাহলে ভোটের ফলাফলটা অন্যরকম হতো। মানে যিনি বিজয়ী হয়েছেন গত নির্বাচনে তিনি হয়তো পরাজিত হতে পারতেন, আবার যিনি পরাজিত হয়েছেন তিনি হয়তো বিজয়ী হতে পারতেন। এরকমটা হতে পারতো, অন্যরকমও হতে পারতো। এরা এমনও হতে পারতো যে এরা হয়তো নির্দল প্রার্থীকে ভোট দিত, বা এরা হয়তো নোটাতে ভোট দিত, ফলে জয় পরাজয়ের মার্জিনে হয়তো তেমন কোনো ফারাক পড়তো না। কিন্তু সম্ভাবনা তো তা প্রাইমারিলি তো থেকে যায় যে জয় পরাজয়ে তার প্রভাব পড়তো। তাহলে যখন সবগুলো আপিলের নিষ্পত্তি হয়ে যাবে এবং দেখা যাবে যে এই লক্ষ লক্ষ এদের মধ্যে মানে বাদ যাওয়া ভোটারদের মধ্যে যদি অ্যারাউন্ড 90% ফিরে আসে, তাহলে কতগুলো বিধানসভা কেন্দ্রে ভোটের ফলাফলে পার্থক্য আমাদের চোখের সামনে উঠে আসবে। সেই রকম ক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গে বিরোধী দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল কংগ্রেস, বিরোধী দল সিপিআইএম, অর্থাৎ সমস্ত বিরোধী দলগুলো যদি একসাথে দাবি করে বসে, এবং ওই যে ভোটাররা যাদের নাম বাদ পড়েছিল আবার তারা ফিরে এসেছেন এবং আসছেন, তারাও যদি দাবি করে বসে যে এই নির্বাচনে সঠিক মানে প্রতিফলন ঘটেনি, সুতরাং আবার নির্বাচন করানো হোক, এবং এরা যদি দাবি করে বসে যে আমার তো ভোটাধিকার ছিল না, আমার ভোটাধিকার তো অন্যায় হয়ে কেড়ে নেওয়া হয়েছিল, এটা তো প্রমাণিত, সুতরাং আমার জনপ্রতিনিধি আমি নির্বাচন করতে পারবো না, আমি আমার এলাকার যিনি এমএলএ তিনি তো আমার কাছ থেকে ভোট পাননি, তার নির্বাচনে তো আমি ভোট দিতে পারিনি, সুতরাং তিনি যদি বলেন যে তিনি আমার কোনো কাজ করবেন না, তাহলে তো এখানে জোর করে বলার মতন কোনো সুযোগ নেই। সুতরাং এই নির্বাচনে যেহেতু আমি ভোটে দিতে পারিনি, সেহেতু আমি তার জয় পরাজয় নির্ধারণেও কোনো ভূমিকা পালন করিনি। তাহলে আমার যে গণতান্ত্রিক অধিকার, আমার যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারটা তো নষ্ট হয়েছে। তাহলে আমি কেন আবারও আমার জনপ্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবো না? তাহলে একটা হতে পারে যে এই মানে আবার ফিরে আসা ভোটার তালিকায় ভোটারদের জন্য আলাদাভাবে ভোট নেওয়া, এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হতে পারে যে ভাই সারা রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে সব মানে যারা এমএলএ হয়েছেন তাদেরকে আমি মানে বাতিল করে দিলাম, এবং তাদের জায়গাতে আবার নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত নিলাম। এমনটা না করে সুপ্রিম কোর্ট হয়তো বলতে পারে যে ঠিক আছে, এই ভোটারদের জন্য আলাদা একটা ডেট করে নির্বাচনের ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। সেই নির্বাচনে এরা যাদেরকে ভোট দেবে সেই ক্যান্ডিডেটদের তালিকা থাকবে, যারা বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন 2026-এর নির্বাচনে, তাদের তালিকায় ভোট দেবে তারা।
এবার ভোট দেওয়ার পরে গণনায় যদি দেখা যায় যে কোনো বিধানসভা নির্বাচনে এই ভোটারদের ভোট অ্যাড করে কারোর সঙ্গে যদি দেখা যায় পরাজিত প্রার্থী বিজয়ী হয়ে গেছেন এবং বিজয়ী প্রার্থী মানে ওই নির্বাচনে বিজয়ী প্রার্থী পরাজিত হয়ে গেছেন, তাহলে সেখানে নতুন করে আবার কেউ শপথ গ্রহণ করবেন, কেউ বাতিল হবেন। এর মধ্যে কেউ হয়তো মন্ত্রীও হয়ে গেছেন, তিনি হয়তো মন্ত্রিত্ব তো দূরের কথা, তিনি হয়তো এরপরে বিধায়ক পদে থাকতে পারবেন না। তাহলে এইরকম একটা নির্দেশ দেওয়া হতে পারে, এটা আমার সম্ভাবনার কথা বলছি। আরেকটা হতে পারে কি, যে এবার সবগুলো দল মিলে বলল যে শুধুমাত্র তো এই ভোটারদের, বাদ পড়া ভোটারদেরই ইস্যু না, এটা বাদ বাকি যারা ভোটার, যারা ভোট দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে, তারা তো প্রভাবিত হয়েছিলেন এই সিদ্ধান্তের কারণে। কারণ যখন নির্বাচন কমিশন এত বিশাল সংখ্যক ভোটারদেরকে, লক্ষ লক্ষ ভোটারদেরকে সন্দেহের তালিকায় ফেলে দিয়ে তাদের ভোটাধিকার সাময়িকভাবে কেড়ে নিয়েছিল এবং তারা ভোট দিতে পারেনি, তখন এইটা তো বাদবাকি ভোটারদের মনের মধ্যে একটা ধারণা তৈরি করেছিল যে এতদিন ধরে তাহলে ভোটার তালিকায় এই রকম ভাবে গন্ডগোল করা হয়েছিল। তখন কোন রাজনৈতিক দল তো এটাকে প্রচারের হাতিয়ার বানিয়েছিল, সেই রাজনৈতিক দল তো বাদবাকি ভোটারদের কাছেও এর জন্য অতিরিক্ত সুবিধা পেয়েছিল, তাদেরকে বুঝিয়েছিল যে দেখো, এত মানুষ যদি অন্যায়ভাবে ভোটার তালিকায় নাম তুলে থাকে, তাহলে তোমাদের রাজ্যে সাধারণ মানুষের জীবনে কি পরিমাণ বিপদ এরা তৈরি করে ফেলেছেন। এরকম প্রচারগুলো হয়েছে, সেই প্রচারের কারণে প্রভাবিত হয়ে বাদবাকি ভোটারদের একটা বিরাট অংশ হয়তো ভোট দিয়েছে। শুধুমাত্র এই কারণেই তারা কাউকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছে আর কাউকে ক্ষমতায় আনতে চেয়েছে। তো সুতরাং আলটিমেটলি দেখা যাবে যে বাংলার বিধানসভা নির্বাচনে হয়তো 50%, 60%, 70% মানুষ যারা ভোট দিয়েছিল, দিতে পেরেছিল, তারা প্রভাবিত হয়ে ভোট দিয়েছে। সুতরাং এইরকম ভাবে একটা অন্যায় ভাবে প্রভাবিত হয়ে ভোট দেওয়ার মধ্য দিয়ে যে ফলাফল বেরিয়ে এসেছে, সেটাকে তো জনমতের প্রকৃত প্রতিফলন বলা যায় না। সুতরাং এই নির্বাচনকে বাতিল করা হোক এবং নতুন করে ফ্রেশ নির্বাচনের ব্যবস্থা করা হোক, এরকম দাবি তো বিরোধী দলগুলো তুলতেই পারে। সেই ক্ষেত্রে বিজেপি হয়তো বলবে যে একবার নির্বাচন হয়ে গেলে পরে, তার ফলাফল সামনে চলে এলে পরে আরেকবার এরকম ভাবে সবগুলো বাতিল ঘোষণা করে নির্বাচন করার তো কোনো উদাহরণ আমাদের দেশে নেই। স্বাধীনতার পর থেকে, মানে 52 থেকে বলা উচিত, যখন আমাদের দেশের সংবিধান অনুযায়ী প্রথম নির্বাচন হয়েছে, তখন থেকে এখনো পর্যন্ত এরকম কোনো উদাহরণ নেই। তো সুতরাং এইরকম রায় তো দেয়া যায় না। তো এই কথা তো বিজেপির তরফ থেকে বলা হবে। আর রাজ্যে যে স্থিতিশীলতা একটা সরকার থাকার কারণে রয়েছে, সেই স্থিতিশীলতাও তো নষ্ট করা যায় না। সুতরাং এটা অগণতান্ত্রিক হবে, এটা অন্যায় হবে, অসাংবিধানিক হবে, এই কথাগুলো তো বিজেপির তরফ থেকে বলা হবে। এখন বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্ব তো বিধানসভার ফলাফলের পরে আরো তীব্র আকার ধারণ করেছে। কারণ বিভিন্ন জায়গাতে তৃণমূল আক্রান্ত বলে তারা বলছে, দাবি করছে, তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, তাদের দল অন্যায় ভাবে, কখনো পুলিশের প্রভাবে, টাকা পয়সার প্রভাবে, নানান কিছুর প্রভাবে তাদের দল ভেঙে দেওয়া হয়েছে, এই কথাগুলো তারা বলছে। নানান রকম ঘটনা তো ঘটে গেছে। তো এই অবস্থাতে এটাও তো ঠিক যে তৃণমূল এখন 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মূল তৃণমূলটা রয়েছে, আরেকদিকে একটা নকল তৃণমূল তৈরি হয়েছে আপনার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অন্যদিকে তৃণমূল থেকে না ঘরকা না ঘাটকা অবস্থা হয়েছে 20 জন সাংসদের, যারা এনসিপিআই এ যোগ দেওয়ার পরেও এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না যে তাদের রাজনৈতিক পরিণতি কি হবে। তো এত কিছুর পরে তৃণমূল তো অনেকটা আপাত দৃষ্টিতে দুর্বল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপাত দৃষ্টিতে অনেকটা ব্যাকফুটে গেছেন বলে মনে করা হয়। তো এইরকম একটা অবস্থাতে তৃণমূল কি অতটা জোর দিয়ে সেই দাবি করতে পারবে? আর যদি সেই রকম কোনো ঘটনা শেষ পর্যন্ত সত্যি সত্যি হয়ে যায়, সুপ্রিম কোর্ট যদি কনভিন্সড হয় যে হ্যাঁ ভাই, এই ঘটনাগুলোর কারণে মানে ভোটারদেরকে, বিশাল সংখ্যক ভোটারকে ভোটার তালিকা থেকে
বাইরে রেখে তাদেরকে ভোট দিতে না দেওয়ার ফলে যে ভোটটা হয়েছে সেটা প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হয়নি, প্রকৃত জনমতের প্রতিফলন এতে হয়নি। সুতরাং এইটার কোনো বাস্তব এর কোনো গুরুত্ব নেই। সুতরাং এই নির্বাচনকে বাতিল ঘোষণা করা হলো এবং সে জায়গাতে নতুন করে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হলো। এটা নির্বাচন কমিশনের ত্রুটি, এটা ভোটারদের ত্রুটি না, এটা রাজনৈতিক দলগুলোরও ত্রুটি না। সুতরাং নির্বাচন কমিশন যেহেতু ত্রুটি অন্যায় করেছে বা দোষ করেছে বা ভুল করেছে, সেহেতু তার দায় তাকেই নিতে হবে। সুতরাং নির্বাচন কমিশনকে আবারও নির্বাচন করতে হবে। এরকম যদি কোনো নির্দেশ যদি সুপ্রিম কোর্ট দেয়, তাহলে সেক্ষেত্রে বাংলার রাজনীতিতে আরেকটা নতুন পরিবেশ তৈরি হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কি বিজেপির জন্য আবারও বাংলাতে ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে? সিপিএম যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তৃণমূল তো ঠিক আছে, তার কাজ করবে, সে বড় দল বাংলাতে এই মুহূর্তে পর্যন্ত, বিজেপি তো আছে ময়দানে। কংগ্রেস এবং সিপিএম কে যেভাবে নিয়মিতভাবে দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে, তাতে কিন্তু এইটা পরিষ্কার বোঝা যায় যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ যদি সেই রকম কোন চিত্র তৈরি হয় যেটা প্রাইমারি তথ্যে দেখা যাচ্ছে, সেটা যদি বৃহৎ আকারে দেখা দেয়, তাহলে হয়তো সবচেয়ে বেশি জোরদার ভাবে কংগ্রেস সিপিএম এরাও এই দাবি করে বসতে পারে যে তাহলে আবারও নির্বাচন করানো হোক, আবারও মানুষের কাছ থেকে রায় নেওয়া হোক। আর বাংলার সাধারণ মানুষের যে মনের অবস্থা, তাতে কি মনে হয় যে জনগণ এই ধরনের দাবিকে সমর্থন করবে না, বা তারা কি এতে খুশি হবে না? এরকমটা কি মনে হয়? জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। প্রসেনজিৎ সরাসরি এই প্রোগ্রামে, এই শোতে, এই ভিডিওটা, এই আলোচনা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন।